আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। অভিজ্ঞতা সনদ জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে সরকার নিয়ন্ত্রিত আইসিটি প্রতিষ্ঠান বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক ট্রাস্টের প্রধান আর্থিক কর্মকর্তা ফারুক আলী তরফদারের বিরুদ্ধে। এর পিছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রত্যক্ষ সহায়তা ছিল বলে অভিযোগ রয়েছে। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই কর্মকর্তা জড়িয়ে পড়েন একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে। বিডিরেনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন নিহান নন্দী। আরটিভি থেকে রিপোর্টার দীপ্ত। আমি আপনাদের যে অফিসে আসছিলাম একটু দেখা করার জন্য। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বাঁচাতেই সাংবাদিকদের সঙ্গে এমন অসদাচরণ বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীদের। কি এমন দুর্নীতি তার খোঁজে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে বিডিরেন ট্রাস্টে 2019 সালে নিয়োগপ্রাপ্ত সিএফও ফারুক আলী তরফদারের সনদ জালিয়াতির তথ্য। এ পদের ন্যূনতম 15 বছর প্রশাসনিক অভিজ্ঞতা চাওয়া হয়। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পান মাত্র 6 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফারুক আলী। উনি তো 2 টার্মে প্রায় 4 বছরের মতো ছিলেন। সালটাই মোটামুটি মনে হয় 2 টার্মে ছিল, এটা আমি বলতে পারি। শুধু সনদ জালিয়াতি নয়, কাজের ক্ষেত্রেও তার দুর্নীতির তথ্য এসেছে আরটিভির কাছে। সরকারি ক্রয় বিধি লঙ্ঘন করে কোনো টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের 25 লাখ টাকার পুরনো ব্যাটারি বিক্রি করেন ফারুক আলী তরফদার। গত কয়েক বছর ধরে হয়নি সরকারি কোনো অডিট। অন্যদিকে ফারুক আলী গড়েছেন গাড়ি বাড়ি সহ বিপুল সম্পদ। নাম পরিচয় গোপন রাখা শর্তে বিডিরেনের এক সদস্য জানান ফারুকের দুর্নীতির ফিরিস্তি। ওনার সাথে মির্জা আজম খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি সেই প্রভাব খাটিয়ে এখানে চাকরিটা নেন। বিডিরেনের যে তাদের নিজস্ব একটা এফডিআর করা থাকে ব্যাংকে, সেটা উনি বিভিন্ন ব্যাংকের সাথে নিজস্ব চুক্তি করেন যে আমি আপনাকে আমার অফিসের এফডিআরটা পাইয়ে দেবো, আপনি সেখান থেকে আমাকে একটা কমিশন দেবেন। বিডিরেনের যে আমাদের এমপ্লয়ি যে অ্যাপয়েন্টমেন্ট যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে উনি কোনো সার্কুলার ছাড়া নিজের পরিচিত লোকজনদের সাথে কন্ট্রাকচুয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। বিডিরেনের প্যাডে সে আইফোন আর ম্যাকবুক কেনে। আমার প্রশ্ন হচ্ছে যে বিডিরেনের কোন কাজে আইফোন এবং ম্যাকবুকের দরকার? এই অডিট যে ফার্মগুলো আসে, এগুলো তাদের নিজস্ব পরিচিত ফার্মের সাথে ওনাদের চুক্তি থাকে, ওনারা সেখান থেকেও পার্সেন্টেজ নিচ্ছে এবং ফার্ম তাদের কথা মতোই সম্পূর্ণভাবে স্বচ্ছতা দেখাচ্ছে। এ বিষয়ে ফারুক আলীর বক্তব্য নিতে চাইলে মেলেনি অফিসে প্রবেশের অনুমতি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো চলছে টানা সড়ক অবরোধ কর্মসূচি। গতকাল জেলার গুইমারায় সহিংসতা চলাকালে দুর্বৃত্তের গুলিতে 3 জন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন পাহাড়ি বাঙালি আহতের পর এখনও থমথমে অবস্থা। নিহতদের গতকাল বিকেলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। আজ মরদেহের তদন্ত হতে পারে। এদিকে প্রশাসনের ডাকা 144 ধারা এখনও বহাল রয়েছে। খাগড়াছড়ি পৌরসভার সদর উপজেলা ও গুইমারায় এই নির্দেশনা জারি করা হয়েছিল। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় চতুর্থ দিনের মতো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঢাকার গাবতলীতে আজ এই সংকট নিরসনে মালিক, শ্রমিক ও কেন্দ্রীয় নেতারা একটি বৈঠকে বসবেন। এরপরই নতুন সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে বাস মালিকরা। এর আগে শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে চলতি মাসে 2 দফায় বাস চলাচল বন্ধ হয়েছিল। সবশেষ 23 সেপ্টেম্বর ঢাকায় মালিক শ্রমিক বৈঠকে চালক, সুপারভাইজার এবং সহকারীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়। গেল শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। মুস্তাফিজ, অবরোধ নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, আজকে চতুর্থ দিনের মতো টানা রাজশাহীর সাথে ঢাকার যে বাস চলাচল সেটি বন্ধ রয়েছে, ফলে যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। আমরা রাজশাহী শিরোল বাস টার্মিনালে রয়েছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক যাত্রী কিন্তু রয়েছেন এবং বাসের অপেক্ষা করছেন। যদিও একতা ট্রান্সপোর্ট নামের একটি বাস শুধুমাত্র চলাচল করছে, যে বাসটি আসলে পর্যাপ্ত পরিমাণে যাত্রী পরিবহন করতে পারছে না, কারণ রাজশাহীতে মোট 5টি এজেন্সি রয়েছে যারা আসলে এই
ঢাকা উদ্দেশ্যে কিন্তু আসলে যাত্রী নিয়ে পরিষেবা দিয়ে থাকে। তো সেইগুলো আসলে মালিক পক্ষের সঙ্গে আপনি জানেন যে শ্রমিকদের একটি সংকট দেখা দিয়েছে বেতন ভাতা নিয়ে। তো সেটি নিরসনে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে এই যাত্রীদের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছিয়েছে। এবং সকাল থেকে আমরা খোঁজ নিয়েছি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সেগুলোরও বাস টার্মিনালগুলো যেগুলো কাউন্টারগুলো রয়েছে সেগুলোতেও আমরা যতটুকু আসলে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে তথ্য পাচ্ছি যে তারা বাসের জন্য অপেক্ষা করছে। অনেকে বাস না পেয়ে ভেঙে ভেঙে বিভিন্ন গন্তব্যে তারা আসলে যাত্রা করছেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে প্রশাসন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন তেমনভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, কারণ তারা বলছেন যে যেহেতু এটি কেন্দ্রীয় অর্থাৎ ঢাকার একটি সমস্যা, সেটি এখনও তারা আসলে মালিকপক্ষ এবং শ্রমিকদের উপর নির্ভরশীল হয়ে আছে। তারা একটি দ্রুত সময়ের মধ্যে সমাধানে আসবে। তবে আজকে যে খবরটি আমি পেয়েছি, কিছুক্ষণ আগেও আমি রাজশাহী যেই জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন রফিকুল ইসলাম পাখি, তার সাথে আমার কথা হয়েছে এবং উত্তরবঙ্গের যিনি পরিবহন মালিক সমিতির যিনি মহাসচিব রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তারা উভয়ই আমাকে নিশ্চিত করেছেন যে আজকে মূলত তাদের একটি বৈঠক রয়েছে এবং এরই মধ্যে সে বৈঠকের প্রস্তুতি চলছে। হয়তোবা পরবর্তী সংবাদে আপনাদেরকে বৈঠক আসলে কি সিদ্ধান্ত হচ্ছে সেটি আসলে জানিয়ে দিতে পারবো। তো ফাহমিদা, এই ছিল আমার কাছে রাজশাহী শিরোল বাস টার্মিনাল থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোর 4টার দিকে ভাঙ্গুড়া স্টেশন অতিক্রম করার সময় বিকট শব্দে 2টি বগি লাইনচ্যুত হয়। এই সময় ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এদিকে এই ঘটনার কয়েক ঘন্টা পর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির বিরুদ্ধে আজও সাক্ষ্য নেওয়া হবে মামলার মূল তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদ আলমগীরের। রোববারও মামলার 54তম ও শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তিনি। এদিকে ট্রাইব্যুনালে তার জব্দকৃত 17টি ভিডিও প্রদর্শন করা হয়। এসব ভিডিওতে জুলাই আগস্ট আন্দোলনের ভয়াবহ নৃশংসতা ফুটে ওঠে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 8ম দিনের সাক্ষ্য নেওয়া হবে আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ। ষোড়শ উপাচারে পূজিত করা হচ্ছে দেবী দুর্গাকে। শুরু হবে অন্নভোগ। 10 হাতে বিনাশ করবেন সব অমঙ্গল আর অশুভ শক্তিকে। সকালে নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে মহামায়াকে জাগিয়ে তোলা হবে। মন্ত্রপাঠ, ধূপ, আরতির মাধ্যমে চলবে দেবীর বন্দনা। এবার দেবীর বাহন গজ বা হাতি। হিন্দু শাস্ত্র মতে এর অর্থ মর্তলোকে ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দুর্গা যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গা দোলায় বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা অমঙ্গলের আশঙ্কা। তবে ভক্তদের বিশ্বাস, সব অমঙ্গলের অবসান ঘটিয়ে যান দশভুজা দুর্গা। এবারের শারদ উৎসব উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, এই মুহূর্তে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আজ দুর্গাপূজায় কি কি আনুষ্ঠানিকতা আছে এবং ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, সকাল থেকেই কিন্তু দেবী দর্শন শুরু হয়ে গেছে এবং এর আগের যেসব আনুষ্ঠানিকতা, দেবীকে ষোড়শ উপাচারে পূজিত করা হয়েছে এবং নবপত্রিকা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আসলে
নবপত্রিকা বলতে আসলে বোঝাচ্ছে যে 9টি গাছের পাতা দিয়ে একটি কলা গাছকে নতুন বউয়ের মতো সজ্জিত করা হয়েছে এবং সেটি কিন্তু দেবী দুর্গার যে প্রতিমা তার পাশেই স্থাপন করা হয়েছে এবং যে কয়দিন আসলে পূজা চলবে অর্থাৎ আজকের সপ্তমী, কালকের অষ্টমী, নবমী এবং দশমীর যে বিসর্জনের আগ পর্যন্ত সেই কলা গাছ বা কলা বউকে কিন্তু দেবী দুর্গার পাশেই স্থাপন করে রাখা হবে এবং নতুন বউয়ের মতো করে কিন্তু সজ্জিত করা হয়েছে। আর সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি ভক্তদের উচ্ছ্বাস অনেক বেশি। বছর ঘুরে যেহেতু দেবী দুর্গা এসেছেন, ভক্তদের কাছে ধরা দিয়েছেন, তাদের আসলে উচ্ছ্বাসের শেষ নেই এবং এছাড়া আজকে কিন্তু মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এর আগের যেসব আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে এবং এখন পূজা চলছে। আর এরপরে ভক্তরা আসলে দেবীর চরণে অঞ্জলি দেবেন, তারপরে তাদেরকে আসলে প্রসাদ বিতরণ করা হবে এবং আর যেসব আনুষ্ঠানিকতা সবই চলছে, পূজা দিনব্যাপী চলবে এবং ভক্তরা দেবীর কাছে আসলে প্রার্থনা করছেন যেহেতু দেবী এবার গজে চড়ে এসেছেন এবং যাবেন দোলাই করে। শুভ অশুভ দুদিকটাই আসলে বিবেচনা করা হচ্ছে, সেদিক থেকে ভক্তদের চাওয়া এবার সব কিছু মঙ্গলময় হবে, সুন্দর হবে। তো ফাহমিদা, আসলে এই ছিল আমার কাছে সপ্তমী পূজার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সপ্তমী নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী পলাশ সাহা। পলাশ, পূজা কতটা জমে উঠেছে এবং কোনো অপ্রীতিকর কিছু চোখে পড়েছে কিনা জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় উৎসব যে শারদীয় দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আজকে মহাসপ্তমী যেটি, সে মহাসপ্তমী চলছে। লক্ষ্মীপুরে যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে কিন্তু মহাসপ্তমীর যে আচার অনুষ্ঠান সেটি কিন্তু সকাল থেকে শুরু হয়েছে। আমি এখন রয়েছি লক্ষ্মীপুর যে শহরের যে শাঁখারীপাড়া যে ত্রিনয়নী যে পূজা যে মণ্ডপ, সেই পূজা মণ্ডপে এখানে কিছুক্ষণ আগে যে নবপত্রিকার যে এবং দেবী দুর্গার যে মহাস্নান সেটি সম্পন্ন হয়েছে। নবপত্রিকা যেটি কলা বউ নামে যেটি পরিচিত, সেটি প্রতিস্থাপন এবং যে স্নান সেটি শেষ হয়েছে। এরপরে ঘট স্থাপন সহ অন্যান্য যে পুজোর যে আচার অনুষ্ঠান এবং যে কার্যক্রম সেটি শুরু হবে। এরপরে যে সপ্তমী যে পুজো, সেই সপ্তমী পুজো যেটি সেটিও কিন্তু হবে। আপনাকে এখানে একটু জানিয়ে রাখি যে লক্ষ্মীপুরে কিন্তু এবছর যে 78টি যে পূজা মণ্ডপ, সেই 78টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে এবং আপনি যেমনটি বলছিলেন যে পূজাকে ঘিরে এখানকার যে সনাতন যে সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে যে একটু উৎসবের যে আমেজ সেটি কিন্তু বিরাজ করছে। প্রত্যেকটি মণ্ডপই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং পুজোকে ঘিরে মণ্ডপ সহ আশেপাশের যে সড়ক রয়েছে সেই সড়কগুলো কিন্তু যে বর্ণিল যে আলোকসজ্জা, সে আলোকসজ্জা সাজানো হয়েছে এবং পুজোকে ঘিরে কিন্তু লক্ষ্মীপুরের জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসক প্রতিদিনই পূজা যে মণ্ডপগুলো, সেই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। সর্বোপরি পূজাকে সুষ্ঠু এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়েছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। অযত্নে ও সংস্কারের অভাবে বিলুপ্ত হতে চলছে দিনাজপুরের নবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন সীতারকোট বৌদ্ধবিহার। এটি সীমানা বেষ্টনী না থাকায় পরিণত হয়েছে চারণভূমিতে। স্থাপনার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার পাশাপাশি বেদখল হয়ে যাচ্ছে এখানকার জমি। তাই নিদর্শনটি রক্ষা সহ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আবরার মাহি। দিনাজপুরের নবাবগঞ্জে প্রায় 3 একর জমির উপর অবস্থিত সীতারকোট নামক এই বিহারটি। প্রায় 350 বর্গফুটের বিহারটিতে ছোট বড় 41টি কক্ষ রয়েছে। 1968 সালে প্রত্নতত্ত্ব বিভাগের অনুসন্ধানকারী একটি দল নিদর্শনের আংশিক অংশ খননের পর সে সময় বিহারের কিছু অংশ সংস্কার করা হয়। তবে এরপর দীর্ঘদিন সংস্কারের অভাবে বিহারের স্থাপনা ভেঙে গিয়ে বিলুপ্তির পথে ঐতিহাসিক এই নিদর্শনটি। অপরদিকে বিহারে নেই কোনো শৌচাগার, বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একটু যদি রক্ষণাবেক্ষণের কাজ হইতো ভালো হইতো, মানুষজন এসে একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখতে পারতো। ঘরগুলো মাটি দিয়ে ভরাটা হয়ে গেছে, যদি সংস্কার করা থাকতো তা আরো সব লোকজন আসে ভর্তি হইতো। বহু লোক আসে, কিন্তু এটা সরকার মানে অবহেলিত ফেলে থুছে আর কি। সীতারকোট বিহারটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। সীতারকোট বিহার একটি ঐতিহাসিক বিহার। এটা দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা অবস্থিত।
এখানে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে গরু চলাবাদে যেখানে চলাচল করে আমরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেব যাতে এরকম না হয়। শুধু আশ্বাস নয়, ইতিহাস সমৃদ্ধ বৌদ্ধ বিহারটি রক্ষায় সীমানা প্রাচীর নির্মাণ সহ দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। আবরার মাহি, RTV। মুন্সিগঞ্জের কুমারভোগ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 8টি দোকান পুড়ে গেছে। রাত 2:30টার দিকে পশ্চিম কুমারভোগ জামে মসজিদ এলাকার সংলগ্ন এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শ্রীনগর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও লৌহজং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দীর্ঘদিন ধরে গাজীপুরে কালিয়াকৈরে একটি গরুর খামার থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে কৃষি জমিতে। এতে দূষিত হচ্ছে পানি, মরে গেছে 3টি খামারের মাছ। একই সাথে চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। পানির সংস্পর্শে আসায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে চর্মরোগের প্রাদুর্ভাব। কালিয়াকৈর প্রতিনিধি কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। গাজীপুরে কালিয়াকৈর উপজেলার গোয়ালচালা এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রভাবশালী এক ব্যক্তি সরকারি জমি দখলে নিয়ে গড়ে তোলেন গরুর খামার, যেখানে দূষিত বর্জ্য পানি সরাসরি যাচ্ছে কৃষি জমিতে। এতে প্রায় 20 থেকে 30 বিঘা ধানের জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করতে পারছেন না স্থানীয় কৃষকরা। বঞ্চিত হচ্ছেন প্রায় 600 মণ ধান থেকে, যার বাজার মূল্য প্রায় 30 লাখ টাকা। অনেকে ব্যাংক লোন নিয়ে মাছের চাষ শুরু করলেও দূষিত পানির কারণে সেগুলো মরে গেছে। ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকা। খামারটা করার পরে কোনো পরিকল্পনা করা হয়নি যে এর বজ্র পানিটা কোথায় যাবে। খেত যে এগুলা নিরামু পরিষ্কার করা হয় না, এত দুর্গন্ধ। ঠিক করে দিমু এই বইলাই প্রায় 8-10 বছর পার করে আনছে। 20 থেকে 30 বিঘা জমি বর্তমানে ফসলের অনাবাদি হয়ে গেছে, ফসল চাষের অনুপযোগী। মাছ চাষ করছিলাম তখন থেকে গোবরে পানি দিয়ে মাছ সব মেরে ফেলতেছে, আর খামারটা একদম নষ্ট করে ফেলছে, গোবরে ভর্তি করে ফেলছে। ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি অনুদান দেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে আমাদের কৃষি পুনর্দানা কর্মসূচি আছে, বিভিন্নভাবে আমরা যদি সুযোগ পাই সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ওনাদেরকে সহযোগিতা প্রদান করার। এদিকে ডেইরি ফার্মের বিরুদ্ধে পাওয়া অভিযোগের সত্যতা মিললে আইনি ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার লাইসেন্স নিয়েছে কিনা বা প্রাণী সম্পত্তি অনুমোদন পেয়েছে কিনা, তার বর্জ্য ব্যবস্থাপনা যথাযথ আছে কিনা, এটা আমরা নিশ্চিত করবো। আর যদি কোনো ধরনের ব্যত্যয় পাই সেক্ষেত্রে আমাদের তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সুযোগ আছে। প্রয়োজনে তার ডেইরি ফার্ম বন্ধ করে দেওয়ার আমাদের সুযোগ আছে। পানি দূষণ বন্ধ হবে, কৃষক তার জমিতে ধান চাষ করবে, এটুকুই আশা কালিয়াকৈরের গোয়ালচালা গ্রামের কৃষক সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রে এক গির্জার ভেতরে বন্দুক হামলা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে গ্রান্ট ব্লাঙ্ক শহরে এই ঘটনা ঘটে। ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা NBC নিউজ। এদিকে বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। তবে ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারী। ইতোমধ্যে হত্যাকারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তিনি মার্কিন সেনাবাহিনীর মেরিন শাখার সদস্য হিসেবে 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত ইরাকে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। দর্শক, মিশিগানে গির্জার বন্দুক হামলার ঘটনায় সর্বশেষ জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, শুনতে পাচ্ছেন? হামলার কারণ কি বলছে পুলিশ এবং এখানে কোনো বাংলাদেশি ছিল কিনা, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের মরমনদের একটি চার্চে বন্দুকধারী হামলা এবং অগ্নিকাণ্ডে 5 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন এবং আমার জানা মতে এর মধ্যে কোনো বাংলাদেশি নাই। গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের পুলিশের প্রধান উইলিয়াম রেনে জানান, স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে জরুরি কল পাওয়ার পর মাত্র 8 মিনিট পরেই পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়, হামলাকারীকে গুলি করে হত্যা করে। নিহত বন্দুকধারীর নাম থমাস জ্যাকব সানফোর্ড, বয়স 40 বছর, যিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা। তদন্তের যে প্রাথমিক পর্যায়ে যেটি জানা গেছে, হামলাকারী চার্চের দরজায় একটি গাড়ি ঢুকিয়ে ভেতরে ঢোকে এবং একটি স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায়। এরপর যে সে গ্যাসোলিন ব্যবহার করে চার্জে আগুন ধরিয়ে দেয়, আগুনে পুড়ে চার্জে প্রায় ধ্বংস হয়ে গেছে। পুলিশ জানায় যে নিহতদের পাশাপাশি আরো 2 জন মরদেহ চার্জের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এবং তবে
এখনো কিছু মানুষ নিখোঁজ আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত 8 জনকে ইতিমধ্যে স্থানীয় যে হেনরি ফোর্ড হসপিটাল আছে সেখানে কিন্তু ভর্তি করা হয়েছে। মিশিগানের গভর্নর গ্রেচেন ওয়াটমোর ঘটনাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন যে হামলাকারী নিহত হয়েছে, তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে। এই হামলার কারণ বিস্তারিত এখনো জানা যায়নি এবং এফবিআই ইতিমধ্যে স্থানীয় পুলিশের সঙ্গে তদন্ত শুরু করেছে। তো ফাহমিদা, এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। পরবর্তী নিউজে আপনার সাথে যোগাযোগ করে আমরা পরবর্তী কি অবস্থা সেখানকার জানব। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।